তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন, তুমি দূরদর্শন, তুমি দূরদর্শন। নমস্কার। কলকাতা দূরদর্শন আনন্দ যাত্রার 48 আপনাদের সবাইকে জানাই আন্তরিক সুস্বাগতম। আসলে আজকেই জন্মদিনের অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হয়েছি। আপনারা জানেন এই যে 48 বছরের এই জন্মদিন উদযাপন, দিল্লিতে কিন্তু এটি শুরু হয়েছিল 1959 সালে। 1959 সালে দিল্লিতে মাত্র 20টি ক্লাবে টেলিভিশন দেখানো হতো, তাও আবার সপ্তাহে মাত্র 2 দিন, আধ ঘন্টা করে। তারপরে শুরু হলো এই বৃত্তের বৃদ্ধি পাওয়া। দিল্লির পরে বোম্বে, তারপরে অমৃতসর এবং তারপরে কলকাতা। 1975-এর 9ই আগস্ট সৃষ্টি হলো ইতিহাস। দেখো, ভারতবর্ষের ইতিহাসে এই অগস্ট মাসটা খুব গুরুত্বপূর্ণ। ইতিহাসের পাতা ধরে একটু পিছন দিকে চলে যাওয়া যাক। 1942 সাল, তারিখটা 8ই অগস্ট। জাতীয় কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব আনল। আর এই আন্দোলনকে শুরুতেই বন্ধ করে দেওয়ার জন্য বড়লাট নির্দেশ দিলেন সমস্ত প্রথম সারির বা বড় নেতাদেরকে গ্রেপ্তার করা হোক। তিনি ভেবেছিলেন এর ফলে আন্দোলন বন্ধ হয়ে যাবে, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। গোটা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ল এই আন্দোলন। আমরা জন্মদিনের অনুষ্ঠানে রয়েছি, শুরুতে একটু গান হবে না? গানের কথা বললেই প্রথমেই যার কথা মাথায় আসে, আপাতত তার গানেই যাওয়া যাক। আমাদের প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি, সেই শান্তি নিকেতন। বাংলার
এই গানটা শুনলেই আমার চোখের সামনে একটা অপূর্ব ছবি ভেসে ওঠে। 1905 সাল, একটা আশ্চর্য মিছিল চলেছে এই গানটা গাইতে গাইতে। মিছিলের পুরো ভাগে এক অনিন্দ সুন্দর যুবক, সঙ্গে একজন এসরাজ বাজাচ্ছেন। কি লাবণ্যময় একটা উপস্থাপনা। অবশ্য লাবণ্য আর রবি ঠাকুর বললেই তোমার শেষের কবিতার কথা মনে পড়বে। অবশ্যই, আর মনে পড়ে অমিত রায়ের কথা, একেবারে যাকে বলে 5 জনের মধ্যে পঞ্চম। তিনি ফ্যাশনের বদলে বেছে নিয়েছিলেন স্টাইলকে। ফ্যাশন তো পরিবর্তিত হয়ে যায়, কিন্তু পরিবর্তন হয় না স্টাইলের, যেমন আমাদের কলকাতা দূরদর্শন। নমস্কার। কলকাতা টেলিভিশনের শুভ উদ্বোধনের মুহূর্তে আমাদের সাদর সম্ভাষণ গ্রহণ করুন। কলকাতায় টেলিভিশন এলো। ভারতবর্ষের টেলিভিশনের মানচিত্রে কলকাতা নামটি আজ থেকে সংযোজিত হলো। নমস্কার। আজ 9ই অগস্ট, একটি বিশেষ স্মরণীয় দিন। এই সেই ঐতিহাসিক 9ই অগস্ট, 33 বছর পূর্বে, যেদিন মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস ইংরাজের বিরুদ্ধে ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে। এই শুভ দিনে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম টেলিভিশন অনুষ্ঠান শুরু হচ্ছে। 1975-এর 9ই আগস্ট কলকাতা দূরদর্শনের পথ চলা শুরু হলো রাধা স্টুডিও থেকে। নববর্ষার দিনে জল ভরা মেঘে আকাশের শেষ প্রান্তে বনের রেখা যখন নিবিড় হয়ে ওঠে, যেন হিরে গালিয়ে মেরে দিচ্ছে। আর তার সে কি নৃত্য! ওই নুড়িগুলোকে ঠুংঠাং করে বাজাতে বাজাতে একেবারে কলকল ঝরঝর করতে করতে জল করে সমুদ্রে পড়ছে। কোন কবিরাজের। তখন চলচ্চিত্র থেকে সাহিত্য, সঙ্গীত থেকে নাটক, শিল্পের নানা দিকের প্রবাদ প্রতিম শিল্পীরা সমৃদ্ধ করে তুললেন দূরদর্শনের পর্দা। আমি শুধু জীবনের খেলা ঘর হাসিয়ার গানে ভরে তুলব, যত ব্যথা দুজনে ভুলব। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে। 1983 সালের 6ই জুন দূরদর্শন কলকাতা শুরু করলো রঙিন সম্প্রচার। 1986-র 1 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী উদ্বোধন করলেন দূরদর্শনের নতুন ভবন। খেলা, গান, সাহিত্য, নাটক, রান্না, মননচর্চা, চিকিৎসা, সমাজের চাহিদা আর প্রযুক্তির বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে অভিযোজিত করেছে দূরদর্শন। সমাজে আর শিল্পে নারীর অবস্থানকে গুরুত্ব দিয়েছে শুরু থেকেই। 1992 সালের 20 আগস্ট শুরু হলো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ স্যাটেলাইট সার্ভিস। 2000 সালের 1 জানুয়ারি থেকে শুরু হলো 24 ঘন্টার সম্প্রচার। ধাপে ধাপে ডিজিটাল প্রযুক্তি আর পেশাদারিত্বকে সঙ্গে নিয়ে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিংয়ের সামাজিক দায়িত্ব পালন করে চলেছে কলকাতা দূরদর্শন। প্রথম থেকেই বিশ্বাসযোগ্যতা বজায় রেখে সঠিক তথ্য, সঠিক সংবাদ পরিবেশনায় জোর দিয়েছে কলকাতা দূরদর্শন। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। দ্রৌপদী মুর্মু। আজকের আন্তর্জাল আর তথ্য বিস্ফোরণের যুগেও খবরের ভিতরে থাকা প্রকৃত সংবাদের জন্য মানুষ দূরদর্শনের পর্দায় চোখ রাখেন।
বাংলা সংস্কৃতির অভিন্ন অঙ্গরূপে নেপালি ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, সাঁওতালি ভাষার অনুষ্ঠান এবং আদিবাসী সংস্কৃতি সংক্রান্ত অনুষ্ঠান আজও কলকাতা দূরদর্শনের অন্যতম সম্পদ। প্রকৃতি, ঐক্য এবং শান্তি বজায় রাখার উদ্দেশ্যেই করা হয়। আজকের কলকাতা দূরদর্শন যেমন বাঙালিয়ানার নানা দিককে অনুষ্ঠান রূপে ফুটিয়ে তুলছে, একই সঙ্গে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং এর সামাজিক দায়িত্ব ও বিনোদনকে যোগ করে দিচ্ছে শিল্পবোধের সঙ্গে। বাংলা টেলিভিশনের প্রথম এক এবং একমাত্র গেম শো, যার নাম ক্ষেত খামারে বাজিমাত। স্বাধীনতার ৭৫, আমাদের ৪৮। স্বাধীনতার যখন ২৫ বছর পূর্তি হলো, তখন কলকাতা দূরদর্শনের যাত্রা শুরুই হয়নি। স্বাধীনতার ৫০ বছর পূর্তি সাক্ষী কলকাতা দূরদর্শনের পর্দা। আর এই ৭৫ বছরের পূর্তিতে নানাভাবে স্বাধীনতাকে দেখার চেষ্টা করছি আমরা। আমাদের তরুণ প্রজন্ম ঠিক কি ভাবছে কলকাতা দূরদর্শন নিয়ে? ব্যক্তিগত একজন মানুষ হিসেবে আমার যেটুকুনি শিল্প সংস্কৃতি সংক্রান্ত জানকারি, রুচি বোধ, সেটা কিন্তু তৈরি হয়েছে অনেকটাই ছোট থেকে দূরদর্শন দেখে। আমরা বড় হয়েছি দূরদর্শনের অনুষ্ঠান দেখে। কত অনুষ্ঠান, কত গানের অনুষ্ঠান, তরুণদের জন্যে, দর্শকের দরবারে, চিচিং ফাঁক, ঘরে বড় কম্বা, রবিবার সকালে রঙ্গোলি, চিত্রহার, ছায়াগীত, কত অনুষ্ঠান। এই সমস্তটা নিয়ে দূরদর্শন আমাদের রুচি যেভাবে গঠন করে দিয়েছে, খুব বেশি টিভি চ্যানেল কিন্তু আজকের দিনে সেটা করছেন। কাজে আমার মনে হয় আমি সেই জন্যই দূরদর্শন চিরকাল দেখেছি, এখনও সেই জন্যই দূরদর্শন দেখি। এবং আই এম শিওর যে আপনারা, তোমাদেরও সকলের দূরদর্শন অতি অবশ্যই দেখা উচিত। প্রজন্ম পাল্টালে কিছু জিনিস থাকে যেগুলো কখনো পাল্টায় না, তার মধ্যে দূরদর্শন। ক্লাসিক্যাল ডান্স এবং মিউজিকের কোনো প্রোগ্রাম আমি এখন দেখতে পাই না। সেটা মনে পড়লেই প্রথমেই মনে হয় যে দূরদর্শনের কথা। তোমার সুর আমার সুর, সৃষ্টি হোক ঐকতান। মেট্রো দরজা খুলে অরুণলাল চুরিকসমদের বেরিয়ে আসা। বিশ্ব ফুটবলের স্বাদ প্রথমে আমরা ওই দূরদর্শনের সাহায্যেই দেখেছিলাম। মানে দূরদর্শন সবসময় এখানেই আলাদা যে তারা কিন্তু সুস্থ রুচিকে আজও গুরুত্ব দিচ্ছে, অতীতেও দিয়েছে। তুমি আমার বাক্সবন্দি অমল তাস, ছেলেবেলার অ্যান্টেনা আর নীল আকাশ। তুমি মানেই মূল্যবোধের আর্কাইভ, প্রবল ভিড়েও তুমি মানে এক্সক্লুসিভ। তুমি তো সেই মনের রসদ নিরন্তর, সাহিত্য আর সংস্কৃতির আঁতুর ঘর। কম চটকার আভিজাত্যের এ সংসার, মায়ের মতোই যাচ্ছ বয়ে নির্বিকার। ভোর মাখানো শান্ত স্নিগ্ধ তোমার রূপ, সুগন্ধি নও তুমি খাঁটি পুজোর ধূপ। তোমার সাথে বসত পেতে বঙ্গজন, বঙ্গ শেখেন এবং শেখেন বিশ্বায়ন। অতীত এবং বর্তমানের বন্ধনে তুমি সেরা, অফস্ক্রিন বা অনস্ক্রিনে। শিক্ষা, রুজি, শিল্প, স্বাস্থ্য, খেলার মাঠ, দরাজ খুলেছ প্রয়োজনের সব কপাট। পাহাড়, নদী, সাগর, মরু, বনাঞ্চল, তোমায় দেখেই দেখছে শহর মফস্বল। বিনোদনের অশেষ রূপার নিদর্শন বিশেষ করেছে তোমায় চিরন্তন। এমনই স্বাধীন সবশ চলুক তোমার রথ, আপন রঙেই রাঙানো থাক চলার পথ। প্রতিষ্ঠা দিন ফিরুক এমন অমলিন, তোমার বুকে বঙ্গবাসীর বাড়ুক ঋণ। অস্তিত্বের শিকড় গেঁথে তরঙ্গে দূরদর্শন ভীষণ বাঁচো এ বঙ্গে। অস্তিত্বের শিকড় গেঁথে তরঙ্গে দূরদর্শন ভীষণ বাঁচো এ বঙ্গে। 2016 যখন প্রথম দূরদর্শনে পৌঁছই এবং সেখান থেকে আজকে 2022-এর মাঝামাঝি অনেকটা সময় গড়িয়ে গেছে। ছোটবেলার এক স্মৃতি, কাজ করতে করতে এক স্মৃতি, কাজ করতে করতে কাজের ধরনে বদল, চ্যানেলে অনেক কিছুর পরিবর্তন, সব কিছুকেই প্রত্যক্ষ করেছি। অনেকে হয়তো বলেন যারা কলকাতাবাসী যে দূরদর্শন হয়তো দেখতে ভাল লাগে না, অনেক চমকপ্রদ অনুষ্ঠান রয়েছে অনেক চ্যানেলে, কেন দেখবো দূরদর্শন? তাদেরকে এটাও বলতে ভালো লাগে যে দূরদর্শনের মতো স্বচ্ছ এবং তথ্য সম্বল অনুষ্ঠান আর কোথাও হয় কি? মশলা যোগ করলে যে সেই অনুষ্ঠান সব থেকে ভালো হয়ে উঠবে, এটা আমি বিশ্বাস করি না, এবং আমার মতো অনেকেই
এই প্রজন্মের বিশ্বাস করে না। শুরু থেকেই কলকাতা দূরদর্শনের নেপথ্য স্লোগান ছিল, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। 1976 সালে কলকাতা দূরদর্শনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোটা দিন শুধু সংবাদ ছাড়া ছিল দর্শকের দরবারে। আরেকটি প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল, যার নাম ছিল টেলিভিশনের সামাজিক দায়িত্ব। তাতে মানুষজন বেশ ভালোভাবে অংশগ্রহণ করেছিল। এই যে তুমি বললে না যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ দূরদর্শনের সঙ্গে কোথাও সংযুক্ত হতে আরম্ভ করলেন। আসলে তখন প্রতিদিন একটু একটু করে কলকাতা দূরদর্শন প্রতিটি পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠছে। একদম। একটু খোঁজ খবর নিলে জানতে পারবে পুরোনো দিনের মানুষজনের কাছে তখন মানুষজন ফোন করে জন্মদিনে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতেন, ছোট স্টুডিওতে ফুল নিয়ে এসে শুভেচ্ছা জানাতেন। মানে একটা আন্তরিক ভাব বিনিময়ের প্রকাশ কিন্তু তখন ছিল। আর ওই যে কথা আছে না, ধর্ম যার যার, উৎসব সবার। সমস্ত ধরনের সামাজিক উৎসবকে কিন্তু দূরদর্শন আমাদের সামনে তুলে ধরে প্রতিনিয়ত। সে বেলুড় মঠের দুর্গাপুজো হোক, দক্ষিণেশ্বরের কালী পুজো হোক, ঈদ হোক, আমাদের বুদ্ধ পূর্ণিমা হোক, বড়দিন হোক, সমস্ত কিছু। জয় জয় তব ভূত দারিণী কালরাত্রি সর্বময় নমি জয়দায়িনী। ইয়ামহং বদামি তং বদেত। Remember the birth of our Lord and Savior Jesus Christ. আড্ডার যে একটা বৈঠকে মেজাজ আছে না, সেটা কিন্তু প্রথম দিন থেকেই আমরা অনুসরণ করে চলেছি। যেমন নববর্ষের বৈঠকে কথাই ধরো, সেই 1976 সাল থেকে শুরু হয়েছে এবং সেটা চলে আসছে কখনো মেট্রো রেলে, কখনো ট্রেনে, কখনো গঙ্গাবক্ষে। অপূর্ব সমস্ত স্মৃতি, অসাধারণ সমস্ত অনুষ্ঠান এবং নানাভাবে ওই আড্ডার যে ধরনটা যেটা শুরু হয়েছিল এই দূরদর্শন কলকাতায়, সেটা কিন্তু আজও একইভাবে চলছে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপনাদের সবাইকে। এই নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভকামনা জানিয়ে আমরা শুরু করি এবারের নববর্ষের বৈঠক। এবারের নববর্ষের বৈঠক পাতাল রেলে, মেট্রো রেলে। কেন মেট্রো রেলে সে কথাই অনুষ্ঠান চলতে চলতেই অবশ্য আপনারা জানতে পারবেন। তবে একটি কথা বলি, ভারতে রেল চালু হয়েছিল 1 বৈশাখ। আর এই পাতাল রেল আমাদের জীবনের নবতম সংযোজন। এক অর্থে পাতাল রেল আমাদের জীবনে গতির প্রতীক। আসলে তো জীবন এক জায়গায় থেমে থাকতে পারে না, জীবনকে এগোতেই হবে, পরিবর্তনের মধ্যে দিয়ে চলতেই হবে। তাই এই সেই পরিবর্তনের এবং গতির প্রতীক হিসেবে আমরা এই মেট্রো রেল বা পাতাল রেলকে নিয়েছি। আড্ডার কথা হচ্ছে, বাঙালি আড্ডার কথা বলবে, একটু গানের কথা হবে না? একটু আধুনিক গান শুনে না যাকে লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে, আয় 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 রে ছোটে খেলবি যদি আয়, নতুন সে এক খেলা রে। লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে, আয় 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 রে ছোটে খেলবি যদি আয়, নতুন সে এক খেলা রে।
ছুটে খেলবি যদি আয় নতুন সে এক খেলা রে লাল নীল সবুজের মেলা বসেছে লাল নীল সবুজের মেলা রে আয় 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 রে ছুটে খেলবি যদি আয় নতুন সে এক খেলা রে যদি মানুষগুলো ফুল হতো রে মজা হতো তাই না তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না যদি মানুষগুলো ফুল হতো রে মজা হতো তাই না তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না তোদের নিয়ে কাটুক না হয় তোদের নিয়ে কাটুক না হয় ভাষায় মেঘের ভেলা রে আয় 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 রে ছুটে খেলবি যদি আয় নতুন সে এক খেলা রে লাল নীল সবুজের মেলা বসেছে লাল নীল সবুজের মেলা রে আয় 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 রে ছুটে খেলবি যদি আয় নতুন সে এক খেলা রে লা 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 ভোলা মনা মনের কথা কারে বলিয়া এমন করে ছিড়ল কেনে এক তারাটার তার তোর উদাস বাউল নেই তো বাউলা ভোলা ভোলা মোনামা কাঁদতে গেলে হাসি কেনে হাসতে গেলে কাঁদি ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী কাঁদতে গেলে হাসি কেনে হাসতে গেলে কাঁদি ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী সংসারে যে সাজিলাম রেশম এই বুঝেছি সার মনের কথা কারে বলিয়া এমন করে ছিড়ল কেনে এক তারাটার তার তোর উদাস বাউল নেই তো বাউলা ভোলা ভোলা মোনামা
এত বড় আকাশ তলে জীবন কেনে ছোট, পীড়িতি ফুল মনোবৃক্ষে ঝরবে যে নেই ফোটো। এত বড় আকাশ তলে জীবন কেনে ছোট, পীড়িতি ফুল মনোবৃক্ষে ঝরবে যে নেই ফোটো। জানি না তো কে যে আমার, আমি যে হায় কার, মনের কথা কারে বলিয়া এমন করে ছিড়লো কেনে এক তারাটার তার। তোর উদাস বাউল নেই তো বাউলা ভোলাম ভোলাম স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দূরদর্শন সে সমস্ত আনসাং হিরোজদের নিয়ে তৈরি করেছে অসামান্য সমস্ত তথ্যচিত্র। অলিন্দ যুদ্ধের বাদল গুপ্ত, কানাইলাল, অতুল সেন, বীণা দাস। এই বীণা দাসের উল্লেখ আবার পাওয়া যায় কাজী নজরুল ইসলামের কবিতায়। তারপর ধরো এই বিপ্লবের প্রথম স্ফুলিঙ্গ ব্যারাকপুর, কিংবা ৪ অধ্যায় উপন্যাসে যে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের কথা বলা হয়েছে তিনি, ননীবালা দেবী। এরকম অসংখ্য মানুষকে নিয়ে অসামান্য সমস্ত কাজ করে চলেছে দূরদর্শন। আমাদের পলাশীর যুদ্ধ নিয়েও পলাশীর প্রান্তরে একটা দারুণ তথ্যচিত্র তৈরি হয়েছে। আর এই সমস্ত তথ্যচিত্রগুলো থেকে বিন্দু বিন্দু নিয়ে একটা ছোট্ট ঝলক আপনাদের জন্য। নামের মাঝেই সে ধারণ করেছে পৃথিবীকে, সে আমাদের মেদিনীপুর। এই গর্বভূমিতেই ১৯০০ খ্রিস্টাব্দের ১৫ই ডিসেম্বর ভূমিষ্ঠ হয়েছিলেন সতীশচন্দ্র সামন্ত। পুঁথিগত শিক্ষার পাশাপাশি তিনি পেয়েছিলেন পরবর্তী বিপ্লবী জীবনের পাথেয়। রাইটার্স বিল্ডিং আক্রমণ এবং সিমসনকে হত্যার জন্য বেছে নেওয়া হয় বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্তকে। সত্যগুপ্ত যেমন অ্যাকশন স্কোয়াডের ট্রেনার, তার চোখে একাধিক সামরিক কসরত এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। ১৯১১ সালের ২৪শে আগস্ট কৃষ্ণনগর শহরে জন্ম স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী নেত্রী বীণা দাসের। তাঁর রক্তেই ছিল বিপ্লবের বীজ। মাতা সরলা দেবী ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং সেই সময়ের প্রগতিশীল মহিলা সমাজকর্মী। পিতা বেণীমাধব দাস ছিলেন সুভাষচন্দ্র বোসের শিক্ষক এবং ব্রাহ্ম সমাজের একজন সক্রিয় সংগঠক। স্বদেশিকতার পরিবেশে বেড়ে ওঠা বীণা ছোটবেলায় সুভাষচন্দ্র বসুর সংস্পর্শে আসেন। তাঁর জীবনে সুভাষচন্দ্রের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মহাত্মা গান্ধী চাইতেন অহিংস পথে দেশে স্বাধীনতা আসুক, কিন্তু বাংলায় ইংরেজ শাসকের চরম অত্যাচার স্বাধীনতা সংগ্রামীরা সহ্য করতে পারতেন না। তারা চাইতেন সশস্ত্র বিপ্লব। শ্রী অরবিন্দ বলেছিলেন ইংরেজদের মেরে তাড়াতে হবে। সেই পথেরই পথিক ছিলেন অতুল সেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বহু বিপ্লবীদের মধ্যে স্বতন্ত্রভাবে উজ্জ্বল হয়ে আছেন প্রীতিলতা ওয়াদ্দেদার, লীলা রায়, আশালতা দেবী, মাতঙ্গিনী হাজরা, আরো অনেক অনেক নাম। আমিও সেই দলেরই একজন। আমি কমলা দাশগুপ্ত। পলাশীর আমবাগান।
ইতিহাস বিখ্যাত এখানে যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সুবা বাংলার নবাব সিরাজউদ্দৌলার 1757 খ্রিস্টাব্দের জুন মাসে। এই একদিনের যুদ্ধে নবাব সিরাজের পরাজয় এবং নবাব সিরাজউদ্দৌলার 15 মাসের শাসন শেষ হয়। ভারতবর্ষের ইতিহাস সন্ধিক্ষণে এক নতুন কাল পর্বের সূচনা করে, তথাকথিত আধুনিক যুগ। বর্তমান প্রজন্মের মানুষ তারা এই প্রযুক্তির ইন্টারাকশনে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়ে আমাদের সভ্যতা, সংস্কৃতির ঐতিহ্য এবং নিজস্বতা থেকে বেশ খানিকটা দূরে চলে গিয়েছেন। এমতো অবস্থায় দূরদর্শন বাংলায় একমাত্র টেলিভিশন চ্যানেল যারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে, আমাদের ইতিহাসকে নবপ্রজন্মের মানুষদের কাছে পৌঁছে দেওয়া, নতুনভাবে নতুন করে অথেন্টিক ওয়েতে তাদের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্যে বেশ কিছু নতুন তথ্যচিত্র নিয়ে আসা হচ্ছে, এমন কিছু হিস্টোরিক্যাল ফিগারদের ওপরে যারা আমাদের দেশের এবং রাজ্যের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং পথ প্রদর্শক হয়ে আছেন। আপনারা সকলে দূরদর্শন দেখুন, দূরদর্শনের নতুন প্রজেক্ট এবং প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগছে জানান। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, সেখানে আপনারা কমেন্ট করুন, নতুন নতুন শোজ বা প্রোগ্রাম যেগুলো টেলিকাস্ট করা হচ্ছে সেগুলো আপনারা শেয়ার করুন আপনার পরিবার, পরিজন, বন্ধুদের সাথে। বিভিন্ন শিল্প মাধ্যম ইতিহাসকে নানাভাবে ছোঁয়ার চেষ্টা করে, কেউ কবিতায়, কেউ গল্পে, উপন্যাসে, কেউ নাটকে, কেউ বা অন্য কোনো ফর্মে। আজ এমন একজন মানুষের সঙ্গে আলাপ হবে যার কাজের ধরনটা একটু আলাদা, স্যান্ড পেন্টিং। স্যান্ড পেন্টিং, আসলে স্যান্ড পেন্টিংয়ের তো একটা দীর্ঘ ইতিহাস আছে। আমেরিকার ইন্ডিয়ানরা ধর্মীয় কারণে ব্যবহার করতেন এই স্যান্ড পেন্টিং। তাছাড়া তিব্বতের সাধুরা, আফ্রিকার উপজাতিরা ব্যবহার করেছেন এই স্যান্ড পেন্টিং। কিন্তু আজ কলকাতা দূরদর্শনের জন্মদিনে আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক দা, কৌশিক বোস দাদা। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। উনি কৌশিক বোস, কিন্তু আপাতত দাঁড়িয়ে আছেন বলে বোস বাদ গেছে। আর আমি হচ্ছে খালি কৌশিক, উনি হচ্ছেন বালি কৌশিক, মানে স্যান্ড কৌশিক বলে উনি নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভারতবাসী, অপরের সুখে মোরা হাসি, দুঃখে কাঁদি দিবানিশি। ভারত আমার ভারতবর্ষ, দেশ মোদের স্বাধীন, ভারতবাসীর গর্ব আজিকে, নই মোরা পরাধীন। ভারত তো বহুরত্না বসুন্ধরা। আজ ভারতের প্রতিটি প্রান্তে, প্রতিটি সময়খণ্ডে অসংখ্য মানুষ, যাদের নাম হয়তোবা ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না, সেই তাঁরাই এই দেশ গড়েছেন, একে এগিয়ে নিয়ে গেছেন। বীরগাথার অজস্র কাহিনী, উজ্জ্বল নাম রানী লক্ষ্মীবাই। ব্রিটিশ শাসনকালে 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম পথিকৃৎ হলেন রানী লক্ষ্মীবাই। গোয়ালিয়রের ফুলবাগের কাছে ইংরেজের সাথে যুদ্ধে শহীদ হন। শরীরের শেষ বিন্দু দিয়ে ঝাঁসিকে রক্ষা করেন। 1857-তে সিপাহী বিদ্রোহে প্রথম সংগঠিত রূপ পেল স্বাধীনতা সংগ্রাম। মঙ্গল পাণ্ডে জ্বালালেন সেই অগ্নিস্ফুলিঙ্গ কলকাতার উপকণ্ঠে ব্যারাকপুরে। ব্রিটিশ সেনাদের তিনি আক্রমণ করেছিলেন। 1857 সালের 8 এপ্রিল তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়। খ্রিস্টাব্দে দমনমূলক রাওলাট আইন পাশ হলে আইনের বিরুদ্ধে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে ওঠে। সবচেয়ে করুণ পরিণতি জালিয়ানওয়ালাবাগের ভয়াবহ হত্যাকাণ্ড। এই ঘৃণ্য ও পৈশাচিক হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর
নাইট উপাধি ত্যাগ করেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের অন্যতম শহীদ বিপ্লবী ভগৎ সিং, প্রবীণ স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধে ব্রিটিশ পুলিশ মিস্টার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন। 1931 সালের 23শে মার্চ তাঁর ফাঁসি হয়। এই দৃষ্টান্ত ভারতীয় যুব সমাজকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। জাতির জনকের ভূমিকা পালনে ব্রতী হলেন মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী। 1930 সালের 12ই মার্চ 78 জন সত্যাগ্রহীকে নিয়ে গান্ধীজি গুজরাটের সবরমতী আশ্রম থেকে প্রায় 200 মাইল দূরে আরব সাগর তীরে অবস্থিত ডান্ডি অভিমুখে তাঁর ঐতিহাসিক পদযাত্রা শুরু করেন। প্রায় 25 দিন পর 5ই এপ্রিল ডান্ডিতে উপনীত হন এবং বিনা করে লবণ আইন ভেঙে প্রথম লবণ প্রস্তুত করেন এবং লক্ষাধিক অনুগামীও লবণ আইন ভেঙে ভারতে অহিংস আন্দোলন শুরু করেন। 1942-এর 8ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটেই শুরু হলো ভারত ছাড়ো আন্দোলন। যে দেশপ্রেমিকের নাম মানুষের হৃদয়ে চিরজাগ্রত হয়ে রইল তিনি নেতাজি। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এলো সেই আকাঙ্ক্ষিত স্বপ্নের দিন। ব্রিটিশ শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করল আমাদের ভারতবর্ষ। দীর্ঘ প্রতীক্ষা, সংগ্রাম আর কলজে উজাড় করা রক্তে তোমাকে পেয়েছি স্বাধীনতা। বুক ভাঙার শব্দে ফাঁসি কাঠের ফাঁক গলে তুমি এলে। তিরঙ্গা পতাকা মুড়ে তোমাকে সাজিয়ে রেখেছি বুক ভরা আশায়। কথা দিচ্ছি তোমাকে ছুঁয়ে থাকব অনন্তকাল, যতদিন বেঁচে থাকব। বাংলার লোকগান, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই লোকসঙ্গীত শিল্পীদের কিন্তু কলকাতা দূরদর্শন তুলে আনে আপনাদের সামনে। সেটি হতে পারে কোনো কীর্তনের আসর, হতে পারে কোনো উৎসব, বা হতে পারে সেটি কোনো বাউলের আখড়া। এই তো বলেই দিলে। দেখো, যে মরমিয়া জীবন প্রেমে পাগল সেই তো বাউল। ঠিক। আমি জানি তোমার সেই ছবিটার কথা মনে পড়ছে, নন্দলাল বসুর আঁকা রবীন্দ্রনাথের ছবি। মৃত্যু পর আনন্দ মাখা সেই ছবিটি। কলকাতা দূরদর্শন আনন্দ যাত্রার 48, সেখানে সেই আনন্দ আরো ভরে উঠুক বাউল গানে। পলাশ রাঙা শাড়িতে, ওরে পলাশ রাঙা শাড়িতে, সোনাঝুরির হাটে যাব তোর মালায় আনিতে, সোনাঝুরির হাটে যাব তোর মালায় আনিতে।
দিবস রইব যে মন মাতানো মহুয়াতে কন্যারে তোর রূপের বাহার কন্যারে তোর রূপের বাহার পলাশি রাঙা শাড়িতে সোনাঝুরির হাটে যাব তোর মালায় আনিতে সোনাঝুরির হাটে যাব তোর মালায় আনিতে ফুলে হৃদয় দোলে আর মাদলে রই তালেতে তাই ফুলে ফুলে হৃদয় দোলে মাদলে রই তালেতে সাগর উঠলে ওঠে মিলনে সাগরে উঠলে ওঠে বসন্তের ওই রং কেলিতে বসন্তের ওই রং কেলিতে সোনাঝুরির হাটে যাব তোর মালায় আনিতে সোনাঝুরির হাটে যাব তোর মালায় আনিতে কন্যারে তোর রূপের বাহার খাপারে কন্যারে তোর রূপের বাহার কন্যারে তোর রূপের বাহার পলাশি রাঙা শাড়িতে সোনাঝুরির হাটে যাব তোর মালায় আনিতে 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 সোনাঝুরির হাটে যাব তোর মালা আনিতে পুজোর আগে আমি অন্তত মহালয়ার অনুষ্ঠান আর কোনো চ্যানেলে দেখতে ভালোবাসি না, তাই এই যুগের একজন হয়েও বারবার ফিরে যাই নানান সময় নানান ভূমিকায় কলকাতা দূরদর্শনের কাছে। এবং ঠিক যেমন নববর্ষের সকাল শুরু হয় কলকাতা দূরদর্শনের বিশেষ প্রভাতী অনুষ্ঠান দিয়ে আজও। শান্তিনিকেতনের বসন্ত উৎসব হোক বা বইমেলার সূচনা কিংবা ধরো চলচ্চিত্র উৎসব হোক অথবা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির 25শে বৈশাখের অনুষ্ঠান, মানে যে যে অনুষ্ঠানের সঙ্গে বাঙালি সংস্কৃতিকে মিলিয়ে দেখা হয় তার সবটুকুকে বাংলার মানুষের ঘরে ঘরে প্রথম সম্প্রচার করে পৌঁছে দিয়েছিল কলকাতা দূরদর্শন। আর এই ফাঁকে আরো দুটো কথা বলে রাখি, এই যে দূরদর্শনের বিপুল সমৃদ্ধ অনুষ্ঠানের ভাণ্ডার, সেগুলোর একটা দারুণ আর্কাইভ তৈরি করা হয়েছে। আর এখন তো দেখাটা শুধু দূরদর্শনের পর্দাতেই সীমাবদ্ধ নয়, এখন মুঠো ফোনেও ইউটিউব চ্যানেলে অনায়াসে দেখা যেতে পারে সমস্ত অনুষ্ঠান এবং তার সরাসরি সম্প্রচার। তার মানে তুমি বলতে চাইছো? না, আমি কিছু বলতে চাইছি না না, তুমি যথেষ্ট বলেছো, আর কি বাকি রইল? মানে আমি বলতে চাইছি যে আমাদের এই অনুষ্ঠানের নাম হওয়া উচিত ছিল দূরদর্শন কেন দেখবেন এবং কি কি দেখবেন। আর এটাকে যদি নাটকে বলা যায়? নাটকে? হ্যাঁ, অনুনাটক। আসলে বাঙালির নস্টালজিয়াকে অভিনয় এবং সংলাপে তুলে ধরা। আর এইখানেও কিন্তু হ্যাঁ, এই নাটককেও কিন্তু তুলে ধরেছে কলকাতা দূরদর্শন। তাহলে সেই নাটকটা একটু দেখে নিই আমরা। নিশ্চয়ই। নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা। নিরুদ্দেশ সংবাদ। কৃষ্ণ যাদব, বাড়ি আসানসোল অঞ্চলের কাছে কুলটি থানার অন্তর্গত দীপু দঙ্গলে।
2022 তখন থেকে বলছি টিভিটা বন্ধ করো। প্রত্যেক দিন এই খেতে বসবো যখন, তখন কে কোথায় হারিয়ে গেছে, কে কোথায় পালিয়ে গেছে সেসব শুনতে হবে। আরে বাবা, যে পালিয়ে গেছে সে কি এই সময় টিভি দেখতে বসবে? তোর কাকুর জ্বালায় না একটা যে গান শুনবো ভালো সে উপায়ও নেই। ও কাকিমা, ডালটা একদম ঠান্ডা হয়ে গেছে, একটু মাইক্রোওয়েভ করে আনি বুঝলে। কাল থেকে 14 বার বলছি বাড়িতে প্যারাসিটামল নেই, চতুর্দিকে জ্বর জ্বালা হচ্ছে, দুটো এনে রাখো। ও, সেটাও আমাকেই করতে হবে? একজন রিটায়ার্ড পার্সনকে দিয়ে সমস্ত কাজ করাতে হবে কেন? রাস্তার মোড়েই তো ওষুধের দোকান, তুমি আছো, ঝিমলি আছে, তোমার গুণধর পুত্তরটি আছে, কেউ গিয়ে একজন ওষুধ আনতে পারছো না? ও কাকু, ডালটা খুব গরম হয়ে গেছে গো, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। এই বাড়িতে কোনো কিছু হয়, কিছু কম বা কিছু বেশি? নর্মাল বলে তো কিছুই নাই এ বাড়িতে। বাড়ির কর্তাই যদি অ্যাবনর্মাল হয় তাহলে বাকি কিছু নর্মাল হবে কি করে? সোশ্যাল সিস্টেমটা যদি অ্যাবনর্মাল হয় মা, তাহলে কোনো কিছু আর নর্মাল হয় না, বুঝেছো? যে কোনো ব্যাপারকে না সাবজেক্টিভলি দেখো না, একটু অবজেক্টিভলি দেখার চেষ্টা করো, বুঝেছো? সাবজেক্ট হিসেবে তুমি একাই যথেষ্ট বাবা, আমাদের আর অন্য অবজেক্টের দরকার কি? এই যে বাড়িতে প্যারাসিটামল নেই মা বলছিল, কথাটা কানে গেছে? বাবা, তোমার এই ডিডি বাংলাটা এবার বন্ধ করো তো, সেই এক ঘে নিরুদ্দেশ সম্বন্ধে ঘোষণা। আচ্ছা, তোমার কি চাই বলো তো? করোনার আপডেট তো, সিচুয়েশনাল অ্যালার্মিং কতটা সেটা আমার কাছে সম্পূর্ণ আপডেট পাবে, দেখবে। ডক্টর সরকার বলছিলেন যে অনেক হয়েছে, রেখে দে তো সরকার, ওসব গিমিক টিমিক দিয়ে কিচ্ছু হয় না, বুঝেছিস? এই হ্যালো ডাক্তারবাবুতে কারা আসে জানিস? ওই অসুখে চিত হয়ে পড়ে থাকলে যাদের কাছে নিয়ে যেতে হবে সেই সব লোকগুলো এখানে আসে। আরে এটা তো একটা সরকারি চ্যানেল নাকি? এখানে কোনো কথা বলতে গেলে দায়িত্ব নিয়ে বলতে হয়। ব্যাস শুরু হয়ে গেল তোমার ওই পাঁচালি। আরে টিভির কনসেপ্টে এখন পাল্টে গেছে বাবা, এটা তুমিও বুঝবে না আর তোমার ওই স্বাদের চ্যানেলও বুঝবে না। কিসের কনসেপ্ট? কিসের কনসেপ্ট? আচ্ছা, তোর মনে নেই সুজাতা, তোমার মনে নেই এই বাড়ি নিয়ে লিটিগেশন তৈরি হওয়ার সময় কিভাবে ওই খবর দেখতে দেখতে আমি ওই ব্যাপারগুলোকে ম্যানেজ করেছিলাম? জানি 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 তখন ওই আইন কানুন সম্বন্ধে কি একটা অনুষ্ঠানে তাদের আলোচনার মধ্যে তোমার মনে হয়েছিল যে আমাদের প্রবলেমটাই ওনারা আলোচনা করছে না, তাতে তোমার খুব সুবিধা হয়েছিল। কিন্তু বাবা এখন খুব অসুবিধা হচ্ছে, বুঝেছো? এই 27 বার এক কথা শুনতে শুনতে আর ওই হ্যাঁ হ্যাঁ করতে করতে আমার বিরক্ত লেগে যাচ্ছে। মেঘ, কি হচ্ছে কি? যখনই খেতে বসবো তোমাদের এই বাপ বেটার ঝামেলা সামলাতে হবে। আর বাবার সঙ্গে কি করে কথা বলতে হয় জানো না? না থাক, ওকে বলতে দাও। এই কিসের এক কথা রে? যেটা সত্যি সেটাই বলছি। এই যে তুই এদিক সেদিক সমস্ত খবর দেখিস, আচ্ছা কোনো এথিক্স থাকবে না? হ্যাঁ, কোনো খবর সেটা জেনুইন কিনা, সেটাকে টুইস্ট করে দেখানো হচ্ছে কিনা, সামাজিক মূল্যবোধটুকু রাখা হচ্ছে কিনা, খবর বিক্রির সময় এসব মেনটেন হয়? হয় না বাবা। ভ্যালুস পাল্টাচ্ছে, স্মার্টনেস পাল্টাচ্ছে। আরে তোমার এই নিরুদ্দেশ সম্বন্ধে সংবাদ এখন শোনার মতো কারো সময় নেই, তার থেকে সোশ্যাল মিডিয়ায় একটা খবর দিয়ে দাও, দেখবে অনেক বেশি কাজ দেবে। শোন, এই সোশ্যাল মিডিয়া কে দেখে আর কে দেখে ফোন করে ওসব আমি জানি না, কিন্তু খাওয়ার সময় আমি এটা চালিয়ে রাখি, আর আমি চালিয়ে রাখবো, কারণ আমি জানি একদিন না একদিন আমাদের ঝিমলির বাড়ির লোক ঠিক নিশ্চয়ই ওর এখানে খোঁজ করবে। মেয়েটার সামনে এসব কথা না বললেই কি নয়? বেশ, কি হচ্ছে কি? আমি চললাম, আমি ভেতরে যাচ্ছি। আমি থাকলে তো যত সমস্যা, আমি ভেতরে যাচ্ছি। কি হচ্ছে কি এগুলো? শোনো বাবা, তোমাদের কথা বলায় বিঘ্ন ঘটায় আমি দুঃখিত, তোমরা তোমাদের কথা চালিয়ে যাও। দেখলে ওর অবস্থাটা? তুমি এই এই বলছি, শুনছো? তোমাকে না একটা কথা বলার ছিল। তা বলো। এরকম সাসপেন্স গলা নিয়ে বলার কি আছে? শোনোই না। আচ্ছা বললে তবে তো শুনবো, বলো। বলছি কি, মানে তুমি একটু বোঝার চেষ্টা করো। ঝিমলিকে দেখলাম। আরে বাবা, বাড়ির লোককে বাড়িতে দেখবে, এর মধ্যে আবার নতুন কথা কি? বলছি না, বোঝার চেষ্টা করো। ঝিমলিকে ওই নিরুদ্দেশ সংবাদ নাকি ওটা হয় না, ওইটাতে দেখলাম। সত্যি? আমাদের ঝিমলির ছবি? নিশ্চয়ই ওর বাড়ির লোক আমার মতো খোঁজ করছে।
কতদিন ধরে অপেক্ষা করেছিলাম। আচ্ছা তুমি ঠিক দেখেছিলে তো? ঝিমলির ছবি তো? হ্যাঁ, ঝিমলিরই ছবি, তবে ওর নাম তো আর ঝিমলি নয়। ওরা বলছিল আরে হ্যাঁ হ্যাঁ, আরে ওখানে বলে দেয় যে ওর বাড়ি কোথায়, কবে থেকে পাওয়া যাচ্ছে না, এই সব কিছু ওখানে বলে দেয়। ইস, আজকেই দেখো খবরটা আমি দেখলাম না। আচ্ছা আচ্ছা, মেয়েটা এখান থেকে চলে যাবে ভাবলে তোমার তোমার খারাপ লাগছে না? ওর আসল বাড়িতে ফিরবে, হয়তো আসল বাবা মার কাছে ফিরবে। আচ্ছা এটা ভাবলে তোমার ভালো লাগছে না? কতদিন ভাবতাম, বারবার ভাবতাম মেয়েটার কি করে একটা খোঁজ পাবো, কি করে একটা খোঁজ পাবো। পুলিশে জানালাম, ছবি পর্যন্ত দিলাম, কোথাও কিচ্ছুটি পাইনি। ওফ, এতদিনে একটা ক্লু পাওয়া গেল। ঝিমলি, ঝিমলি, আচ্ছা আচ্ছা শোনো না, তুমি সত্যি দেখেছিলে তো আমাদের ঝিমলি তো? আচ্ছা ওই নামটা কি বলুন, নামটা? হ্যাঁ, ওর নাম সুদীপা গুপ্ত, বাড়ি আলিপুরদুয়ার। কাকু, আমি ডাকছিলে? আরে হ্যাঁ রে, শোন না, তোর কাকিমা টিভিতে কি দেখেছে জানিস? কি? আরে ওই নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণায় তোর ছবি দিয়ে কেউ খোঁজ করছিল। হ্যাঁ সত্যি? আরে হ্যাঁ রে, সত্যি। ও কাকিমা, আমার ছবি কখন দেখালো? দেখেছো কাকু? আমাকে একবার বললো পর্যন্ত না। আচ্ছা বলো না, আর কি কি দেখালো, কার ছবি দেখালো? বাবা, ধৈর্য যে একেবারে ধরছে না, মনে হচ্ছে যেন এক্ষুনি চলে যাবি। এতদিন আমাদের এখানে ছিলি, আর এখন শোনা মাত্র একেবারে অস্থির হয়ে গেলি। এবার তো তোকে অন্য নামে ডাকতে হবে। অন্য নামে? কেন অন্য নামে কেন? ও, নিরুদ্দেশ ঘোষণায় বুঝি আমার নাম বলেছে? আমার তো কিছুই মনে পড়ে না কাকিমা। আচ্ছা কাকিমা, ওরা আমার কি নাম বললো বলো তো? আমার তো কিছুই মনে নেই আমার কি নাম। কি তোমার নাম? সুদীপা, সুদীপা গুপ্ত, বাড়ি আলিপুরদুয়ার। এখনো কিছু মনে পড়ছে না তোমার? ওই দেখো, দেখেছো কাকু কেমন তুমি তুমি করে বলছে? শোনো, সুদীপা বলে আমাকে কেউ ডাকতো নাকি আমি জানি না, তবে আমি জানি আমি তোমার ঝিমলি, আর তুমি আমাকে ঝিমলি বলেই ডাকবে। হ্যাঁ, ডাকবার জন্য তুমি এখানে থাকলে তবে তো ডাকবো। কি বলছো তুমি? এই একটু আগে তুমি না বলছিলে ও আমাদের ছেড়ে চলে যাবে বলে তোমার মন খুব খারাপ করছে? সে আমার যা করছে করছে, তাতে কার কি? তোমার মনে নেই ওকে যেদিন স্টেশনের প্ল্যাটফর্মে প্রথম দেখলাম, একটুখানি গুটি সুটি মেরে শুয়েছিল। মেঘ ওকে দেখতেই আমি ওর দিকে তাকালাম, আর আমার মনে হলো থাক। আমার কি মনে হলো তাতে কার কি দরকার? ওরকম করে বলো না কাকিমা, বলো না। জানো, আমি যখন দু চোখের পাতা বন্ধ করি না, তখন আমার যেন কিরকম ঝাপসা মনে হয়, কিচ্ছু মনে পড়ে না। তার মধ্যে দাদার গলা, তোমার গলা, তোমার চিৎকার, তোমাদের খুনসুটি সব যখন শুনি, আমার কি ভালো লাগে জানো। আসলে আমার তো কিছু মনে পড়ে না, আমার বাড়ি, আমার মা, কিচ্ছু না। আর এইসব নিয়ে বেশি ভাবলে আমার মাথাটা খুব যন্ত্রণা করে কাকিমা। মায়ের কথা ভাবলে যে আমি তোমাকে দেখতে পাই গো কাকিমা, তোমাকে দেখতে পাই। আর তুমি যদি এরকম বলো। ওরে না রে না, কেউ তোকে কিচ্ছু করে বলছে না। তোর কাকিমার মন খারাপ হচ্ছে তো, তাই তোকে কথাগুলো বলে ফেলছি। ওরে, তুই তো নিজের বাড়িতে ফিরে গেলে কি আমাদের এই বাড়িটা ভুলে যাবি নাকি? কি রে ঝিমলি, বল। ওরে, এটা একটা পাবলিক ব্রডকাস্টিং সিস্টেম, এদের একটা সামাজিক দায়িত্ব আছে। দিনের পর দিন আমাদের ঝিমলির মতো কত মানুষকে এরা তাদের ঘরে ফিরিয়েছে বলো দেখিনি। হ্যাঁ, কোথায় কোথায় তোমার ছেলে, কোথায়? ডাকো। আমাদের ঝিমলির খবর ঘরে বয়ে কে এনে দিল? হ্যাঁ রে, তোর এই নামটা মনে থাকবে? জানি না, জানো, এখনো জানি না কি হবে। কোনটা আমার আসল বাড়ি আর কোনটা কি তা আমি নিজেই জানি না। তবে এটা জানি, আমার নাম ঝিমলি, আর আমি এ বাড়ির মেয়েও বটে। এবার থেকে যে এই বাড়ির ঠিকানাটা আর ভুলছি না গো, আর নিরুদ্দেশও কোনোদিন হচ্ছি না। প্রয়াত হয়েছেন কবি প্রাবন্ধিক শঙ্খ ঘোষ। মনে পড়ে যাচ্ছে কলকাতা দূরদর্শনের প্রথম দিকে তাঁরই চিত্রনাট্যে নির্মিত তথ্যচিত্র জন্মদিন মৃত্যুদিন।
সেই মহামৃত্যুর দিনটির পাশাপাশি জোড়াসাঁকোর এই বাড়িতে ছিল আরেকজনের জন্মদিন। একটু ভিন্ন অর্থে যেন সত্যি হয়ে উঠল এই কথাগুলি। আজি আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন, একা আসনে দোহে বসিয়া আছে। রবিকা বলেছিলেন, অবন আমি যখন থাকবো না তুমি এসে এদের ভার নিও। তখন ভয় পেয়েছিলুম, বলেছিলুম তা পারবো না, হবে না আমার দ্বারা। তুমি না থাকলে আমি কি আসতে পারবো? কিন্তু পারলুম তো, এলেম তো সেই রাস্তা ধরেই। আশ্রমের উৎসবগুলি যেন বন্ধ না হয়, উৎসব চাই। মনের উৎসব বন্ধ হলে কাজ চলবে কি করে? এরকম অনেক কাজ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে উপস্থাপনায় কথা বলেছেন ভিক্টোরিয়া ওকাম্পো। তারপর ধরো ওই পেলের কসমস ক্লাবের সঙ্গে মোহনবাগান ক্লাবের ম্যাচের সরাসরি সম্প্রচার, কখনো বিশেষ অনুষ্ঠান, কখনো সরাসরি সম্প্রচার, কখনো তথ্যচিত্র, মানে আজকের দিনে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে যে ধরনের নানান অনুষ্ঠান দেখা যায় তার সূচনাটা কিন্তু হয়েছিল এই কলকাতা দূরদর্শনের পর্দাতেই। আর কত ভালো ভালো অনুষ্ঠান, কত ভালো ভালো সাক্ষাৎকার। এই মুহূর্তে মনে পড়ছে মাদার টেরিজার সাক্ষাৎকারের কথা, তাছাড়া হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ভিভাল সারা। তারপর ধরো সমীক বন্দ্যোপাধ্যায়ের নেওয়া সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার, শম্ভু মিত্রের সঙ্গে উদয় শঙ্কর, মান্নাদের সঙ্গে অনিল চ্যাটার্জি, এরকম আরো কত সাক্ষাৎকার রয়েছে। Mother Teresa, it's 25 years now since your congregation, the Missionaries of Charity, were officially established, but the work started much earlier, didn't it? Actually, it started in 1948, 21st of December, and first time I went to the slums. When did you first dance? I mean, dance before the public? Oh, that was in, I think, 1920. 1920. And when I was a student in London. Your films were associated with actors that you had discovered and molded for your films. Well, actually, I started using professionals fairly early on, if you remember, because after Pather Pachalen Oporigito came Porosh Pathor and you had Jalsaghar. Tulsi Chakraborty. So I had used Tulsi Chakraborty and I had used Chobi Biswas. এরা হচ্ছে আমার 50 বছরের বন্ধু। মানে এরাই আমার কলেজে ফি, স্কুলে ফি যা মানে দিয়েছে এরা দিয়েছে। এই ভায়োলিন আর ম্যান্ডোলিন বাজিয়ে যা রোজগার করেছি তার থেকে সব হয়েছে। তুই প্রকাশকালী ঘোষালের কাছে গান শিখেছিলি, তখন তুই অনেক ভজন টজন গাইতিস। উনি বোধহয় ভজন খুব বেশি শিখিয়েছিলেন না? হ্যাঁ। একটা ভজন শোনা। আজকের দিনে যাকে আমরা ইনফোটেনমেন্ট বলি তার শুরুও কিন্তু এখান থেকে। আজকেও ঐতিহ্য এবং সমকালকে একইভাবে ধরে রেখেছে দূরদর্শন। আসলে বাঙালির স্বাতন্ত্র্য তো একদিনে তৈরি হয়নি, সেটা ক্রমে ক্রমে একটু একটু করে তৈরি হয়েছে। আর এই দূরদর্শনের জন্মদিন মানে সেই আনন্দ যাত্রার উদযাপন। ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরুলে নূতন জীবন গড়িয়ায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরুলে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়।
না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। ধিনক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, এই আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড়ু গুড়ু করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, পরগিরা সব হাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। ধিতাং ধিতাং বলে এই মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়। ধিতাং ধিতাং বলে এই মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরোলে নূতন জীবন গড়ি আয়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, 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 আয় রে আয়। বাঙালির রেনেসাঁ নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু রেনেসাঁর যে পুরোধা পুরুষ রাজা রামমোহন রায়, তার ২৫০ বছরের জন্মবার্ষিকীর কথা মাথায় রেখে তার সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, সমাজে তার যে অবদান রয়েছে সেই সমস্ত কিন্তু আমরা তুলে ধরেছি কলকাতা দূরদর্শনের পর্দায়। কলকাতায় ২০শে আগস্ট ১৮২৮ সালে হিন্দু ধর্ম সংস্কারক রামমোহন রায় ও তার বন্ধুবর্গ মিলে এক সার্বজনীন উপাসনার মাধ্যমে ব্রাহ্ম সমাজ শুরু করলেন। তাদের উপাস্য ছিল নিরাকার ব্রহ্ম। উত্তর কলকাতায় ফিরিঙ্গি কমল বোসের বাসায় প্রথম ব্রহ্মসভা অনুষ্ঠিত হয়। ১১ই মাঘ ১২৩৬ বঙ্গাব্দ, ইংরেজি ১৮৩০ সালের ২৩শে জানুয়ারি রামমোহন রায় কলকাতার চিতপুর সড়কে, এখন যেটি রবীন্দ্র সরণি নামে পরিচিত, সেখানে ব্রাহ্ম সমাজ মন্দির প্রতিষ্ঠা করলেন। এই মন্দির প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানব জাতিকে এক মন্দিরে সমবেত করে ঈশ্বরের ধ্যান ও আলোচনা করা। শুধু রাজা রামমোহন রায় কেন, শ্রী শ্রী অরবিন্দের ১৫০তম জন্মবার্ষিকী, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নিয়ে কিন্তু দূরদর্শনের পর্দায় চর্চা হয়েছে। সত্যদ্রষ্টা ঋষি শ্রী অরবিন্দ কবি, দার্শনিক, দেশপ্রেমিক, বিশ্বপ্রেমিক, শুনিয়েছেন জাগরণের অভয় মন্ত্র, চেয়েছেন ভারতীয়দের দীর্ঘদিনের জড়তা থেকে মুক্তি। তার কাছে মাতৃভূমির শৃঙ্খল মোচনই দেশবাসীর প্রথম কর্তব্য। ১৮৭২ সাল, রাজা রামমোহন রায়ের জন্মশতবার্ষিকী। এই বছরই জন্ম হল শ্রী অরবিন্দের ১৫ই আগস্ট তারিখে। আর ১৯৪৭ সালের এই ১৫ই আগস্টই ভারতবর্ষের স্বাধীনতার দিন। সে স্বাধীনতার অগ্রনায়ক, অন্যতম প্রধান পুরোধা শ্রী অরবিন্দ। দেশবন্ধু চিত্তরঞ্জন তখন আইন পেশা ছেড়ে দেশের কাজে সম্পূর্ণরূপে নিজেকে যুক্ত করেছেন।
কেমব্রিজ থেকে তাকে চিঠি পাঠালেন সুভাষ। চিঠির প্রতিটি ছত্রে দেশের জন্য কাজ করার আকুল আকাঙ্ক্ষা। 1921 সালে বিলেত ফেরত সুভাষ দেশবন্ধুর সঙ্গে আলোচনা করে বুঝলেন তার রাজনৈতিক গুরুকে সামনে পেয়ে গিয়েছেন তিনি। শুরু হলো তার সক্রিয় রাজনীতিতে পথ চলা। Our struggle is no doubt a non-violent struggle, but even a non-violent struggle demands an army, an organization, and a machinery. তারপর ধরো এই বছর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি। একদম। আবার শতবর্ষের কথা বলতে গেলে আলী আকবর খান, ভি বালসারা, তাদেরও শতবর্ষ পালন করেছে আমরা নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কাজী নজরুল ইসলাম তিনি যুদ্ধের সময় যে প্রেক্ষিতটা দেখলেন যুদ্ধ মানে দুর্বলের প্রতি সবলের অত্যাচার, বিদ্রোহ, তার বিদ্রোহ সারা জীবন কিন্তু এই একটা জায়গায় স্থিত ছিল, যিনি নিপীড়িত সেখানে তিনি তার পক্ষে, যিনি উৎপীড়ক তিনি তার বিপক্ষে। যে দু একজন সঙ্গীতজ্ঞ মিউজিশিয়ানকে আমরা ভগবানের জায়গায় রেখেছি, সঙ্গীতের ভগবান, তার মধ্যে ওস্তাদ আলী আকবর খান সাহেব একেবারে অগ্রগণ্য। এরা 60s-এ মিথ হয়ে গেছেন। আমি মোটামুটি জন্মের থেকেই দেখছি আমাদের বাড়িতে শরৎ মানে আলী আকবর। আমার খুব সাহস করে ওনার কাছে চলে গেছিলাম, জানো। উনি না রাগ চন্দ্রনন্দনটা একটু আলাপ মতন করছিলেন, স্মৃতি শুধু থাকে রাগ চন্দ্রনন্দনের উপরে। কি যে সুন্দর একটা গান। দুটো লাইন গাও না। স্মৃতি শুধু থাকে সেই তো মনে রাখে। আর আমি না যখন গাইতাম ওনার বাজনাটা আমার মাথায় চলে আসতো, এবং সেটাই সবথেকে মানে পুরো এমন ভাবে ট্রান্সলেটেড তোমার গলায়, মানে অসাধারণ। আমরা তো পাগল হয়ে যেতাম ওই সময়। 8 দশকের মাঝামাঝি সময় থেকে শিক্ষামূলক অনুষ্ঠানের পাশাপাশি শুরু হলো ছুটি ছুটি, আমাদের সবার প্রিয় অনুষ্ঠান। আর সেখানে সেই কত রকমের অনুষ্ঠান, আলো ছায়ায় হাতের কারসাজিতে অমর সব্যসাচী, তারপরে ভেন্ট্রিলোকুইজম। আর আরও একটা অসাধারণ অনুষ্ঠানের কথা আমার মনে পড়ে যাচ্ছে। 9-এর দশকে বিজ্ঞানের আবিষ্কার আর বিজ্ঞানের মজা জাগিয়ে তোলার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে একটা দারুণ অনুষ্ঠান হতো। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এবং কলকাতা দূরদর্শনের যৌথ প্রয়াসে সেই অনুষ্ঠানের নাম কোয়েস্ট। Hello again, viewers. We are back again with Quest. বিজ্ঞান টিজ্ঞান অনেক কিছু হলো, আজ তো জন্মদিন। যদি আমরা আবার সেই মাইকেলের কাছে ফিরে যেতে পারি, সেই কথা বলা পুতুল মাইকেল। নমস্কার। কলকাতা দূরদর্শনের 48তম প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা কলকাতা দূরদর্শনের কেন্দ্রতে হাজির হয়েছি। হ্যাঁ, তাই তো আঙার না, জায়গাটা খুব চেনা চেনা মনে হচ্ছে। তাই? হ্যাঁ, মনে হচ্ছে যেন আঙার কোনো গাড়িতেই ফিরে এসেছি। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, একটা কথা বলো। কি? এই যে কলকাতা দূরদর্শনে প্রথম যেদিন তুমি তুমি এলাম না, হ্যাঁ, তা সেই গল্পটা একটু বলো না। ও, সেই গল্পটা শুনবে? সময়টা 1975 সাল। কলকাতায় রাধা ফিল্ম স্টুডিওতে কলকাতা দূরদর্শনের অস্থায়ী
স্টুডিও তৈরি হচ্ছে। তা সেখানে মীরা মজুমদার তখন ছিলেন আমাদের কলকাতা দূরদর্শনের অধিকর্তা। তিনি বললেন যে ছোটদের জন্য একটা অনুষ্ঠান তৈরি করতে হবে। তাই? হ্যাঁ, উনি আমায় বললেন, দেখো আমরা ছোটদের জন্য একটা প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রামে তোমাকে কথা বলা পুতুল নিয়ে অনুষ্ঠান করতে হবে। আমি তো ওনার কথা শুনে ভেবে চাকা খেয়ে গেছি। কেন কেন? আরে বাবা, আমার তো দূরদর্শন অর্থাৎ টেলিভিশন সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। তা আমি ওনাকে বললাম, দেখুন আমার এই সম্বন্ধে কোনো ধারণা নেই, আমি কিভাবে করব, আমি এগুলো করতে পারবো না। উনি বললেন, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ইনি হচ্ছেন অনন্যা ব্যানার্জি, মানে এক ভদ্রমহিলাকে দেখালেন, বলে ইনি হচ্ছেন অনন্যা ব্যানার্জি। ও অনন্যাদি? হ্যাঁ হ্যাঁ, অনন্যাদি। তো ওনাকে দেখে বললেন যে এই অনন্যা তোমাকে সব কিছু শিখিয়ে দেবে। তারপরেই অনন্যাদির হাত ধরে আমি দূরদর্শনের প্রথম চিচিং ফাঁকে মাইকেলের প্রদর্শনী করলাম। নানা রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান করতে শুরু করলাম। ধীরে ধীরে মাইকেলের জনপ্রিয়তা কিন্তু খুব বাড়তে শুরু করলো। আর একসময় দেখলাম চিচিং ফাঁকে আমাদের অনুষ্ঠানটার নাম হয়ে গেল মাইকেলের আসর। হ্যাঁ, আমার নামে? হ্যাঁ, তোমার নামে অনুষ্ঠানটা হয়ে গেল, যে মাইকেলের আসর, চিচিং ফাঁকে মাইকেলের আসর। আর সেই আসরে কত ছোট ছোট ছেলেমেয়েরা আসতো। হ্যাঁ, আর তারা মাইকেলকে তাদের নিজের কথা বলতো, নিজেদের নানা রকম তাদের যে অ্যাক্টিভিটি সেগুলো দেখাতো, আর আরও অনেক কিছু, অনেক, সেসব একটা মানে মজার ব্যাপার। হ্যাঁ, আমাকে কত উপহার দিত। হ্যাঁ, তোমাকে কত উপহার দিত। তো যাই হোক, আসলে মাইকেলকে ছোটরা কিন্তু কখনোই পুতুল বলে ভাবতো না, তারা সবসময় ভাবতো মাইকেল হচ্ছে জীবন্ত। হ্যাঁ, তাই তো দাদা, আমাকে লজেন্স বিস্কুট সব খাওয়াতো। কিন্তু অনেকেই আমাকে না জিজ্ঞেস করেন যে এর নামটা মাইকেল হলো কি করে। কী করে হলো বলো তো? হ্যাঁ, সে এক মজার গল্প। গল্প না, শুনি। আচ্ছা আচ্ছা, সেই সময় আমি ক্লে মডেলিং শিখতাম। তা আমার মাস্টারমশাই ছিলেন ভাস্করশ্রী লক্ষ্মীপাল। তা তাকে আমি একদিন বললাম যে স্যার, আমার এই ছোট পুতুলটা মতনই আমাকে একটা বড় পুতুল আমি বানাতে চাই, আপনি আমাকে সাহায্য করবেন? উনি বললেন, হ্যাঁ, তুমি আমার স্টুডিওতে চলে এসো। বাগবাজারের স্টুডিওতে আমি হাজির হয়ে গেলাম। তো উনি আমাকে এই বড় পুতুলটা তৈরি করার প্রক্রিয়া আমাকে শেখাতে শুরু করলেন। এক সময় পুতুলটা তৈরি হয়ে গেল, খুব সুন্দর একটা পুতুল। তখন আমি পুতুলটা নিয়ে বাড়িতে এলাম, বাড়িতে নিয়ে গিয়ে আমি রেখে দিয়েছি। আর সেই সময় আমাকে যিনি বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করাতেন, অর্থাৎ তিনি আমার ছিলেন ইমপ্রেসেরিওর, তার নাম ছিল রবি চক্রবর্তী। ও রবিদা? রবিদা? হ্যাঁ, রবিদা। সেই রবিদা আমাদের বাড়িতে এলেন, আসার পরে পুতুলটি দেখলেন, দেখে আমাকে বললেন, বাহ, বিউটিফুল, খুব সুন্দর পুতুল হয়েছে, তা পুতুলটার একটা নাম এবার তোমায় দিতে হবে। মুশকিলে পড়ে গেলাম, কি নাম আমি ঠিক করি। তা যাই হোক, অনেক চিন্তা ভাবনা করছি, হঠাৎ দেখলাম টেবিলের উপরে অনেকগুলো বই আমার রয়েছে। সেই বইয়ের মধ্যে একটা বইয়ের ওপরে, মলাটের উপরে একটা লেখা আমার চোখে সামনে জল জল করে উঠল। কি লেখা ছিল? লেখা ছিল মাইকেল মধুসূদন দত্ত। ও, সেই রেখা দাসের মনে করি এগিনতি কবে, রাখিতে মনের সাদ, ঘাটে যদি করঙাত। তাই? তুমি এই কবিতাটা জানো? হ্যাঁ, জানি তো। হ্যাঁ, এটা সেই মাইকেল মধুসূদন দত্তেরই কবিতা। তা আমি তখন রবিদাকে বললাম, আচ্ছা রবিদা, আমাদের পুতুলটার নাম যদি মাইকেল দেওয়া যায়? উনি বললেন, ফ্যান্টাস্টিক, দারুণ আইডিয়া, খুব ভালো হয়েছে, এই তুমি মাইকেল নামটাই দাও। তখন আমি ওর নাম দিলাম মাইকেল। শুধু মাইকেল না, মাইকেল ডাকাত মিয়া। সেই মাইকেলের নাম হয়ে গেল মাইকেল ডাকাত মিয়া। দীর্ঘ 20 বছর ধরে আমি আর মাইকেল কলকাতা দূরদর্শনের পর্দায় আপনাদের কাছে উপস্থিত হয়েছিলাম। আর আজও এই 48তম জন্মদিনে আমরা হাজির হয়েছি। তাই আমাদের তরফ থেকে রইল, দূরদর্শনের তরফ থেকেও রইল হার্দিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তাকে এখানে টাটা গাই গাই। হ্যাঁ, তবে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার, টাটা গাই গাই, টাটা গাই গাই, টাটা গাই গাই। অগস্ট মাস বললেই গীতবিতানের স্বদেশ পর্যায়ে মনে পড়ে যায়। নজরুল ইসলামের গান,
রজনীকান্ত সেনের গান, অতুল প্রসাদের গান। ইংরেজরা নাকি সব থেকে বেশি ভয় পেত চারণ কবি মুকুন্দ দাসকে। আসলে কথার যেখানে শেষ সেখান থেকেই তো গান শুরু। আজ যে সমস্ত গানকে আমরা দেশাত্মবোধক গান বলি, সেই সময় সেই সমস্ত গান পত্রপত্রিকায় প্রকাশিত হতো ভারত সঙ্গীত নাম দিয়ে। তখন মিছিলে মিছিলে এই সমস্ত গান গাওয়া হতো। কবে যে বাঙালি গান ছেড়ে স্লোগান ধরল। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পৌরষ গর্বে সাগরে সাত সবে দেশের কল্যাণ। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। পুত্র ভিন্ন মাতৃদৈন্য করে মোচন। পুত্র ভিন্ন মাতৃদৈন্য করে মোচন। উঠো জাগো সবে বলো মাগো, তব পদে সপিনু পরাণ। সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। নৃত্য গীত বাদ্যম ইতি সঙ্গীত রুচ্যতে, অর্থাৎ নৃত্য গীত বাদ্য এই তিন শিল্পের সমন্বয় হলে তবেই তো তা হয় সঙ্গীত। আর আজকের জন্মদিনের অনুষ্ঠান আমরা শেষ করব সেই প্রকৃত সঙ্গীতের মাধ্যমে, অর্থাৎ নৃত্যের মাধ্যমে। আসলে মানুষের প্রাথমিক আনন্দের যে বহিঃপ্রকাশ তা বোধ হয় নাচই। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে চলা যে গান, সেই গান দিয়েই হোক আজকের উদযাপন। কলকাতা দূরদর্শন আনন্দযাত্রার ৪৮-এ আজকের মতো বিদায় জানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা বন্দিশালায় ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? যত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি।
এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী সেই মৃত্যু জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মাল্যখানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান দেখাচ্ছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান দেখাচ্ছে অশ্রু জলে